এই ভিডিওটি আপনার জন্য যদি আপনার মনে এই অদ্ভুত প্রশ্নটি জাগে এবং এর উত্তর হ্যাঁ হয়। আজ আপনি কাঁদছেন না, আপনি ছটফট করছেন না, কিন্তু তাও ভেতর থেকে ঠিক অনুভব করছেন না। দিন কেটে যায়, কাজ হয়ে যায়, লোকেদের সাথে কথাও হয়ে যায়, কিন্তু রাত আসতেই এক অদ্ভুত খালি জায়গা অনুভব হয়। তাহলে মন দিয়ে শুনুন, এটি ব্যথা নয় এবং এটি শান্তিও নয়। এটি একটি বিপজ্জনক স্টেজ, যেটিতে বেশিরভাগ মানুষ ফেঁসে যান এবং বছরের পর বছর সেখানেই আটকে থাকেন, এটা না বুঝেই যে তাদের সাথে আসলে কি হচ্ছে। ব্রেকআপের পর মানুষ দুটি জিনিসের জন্য প্রস্তুত থাকে, হয় ব্যথার জন্য অথবা হিলিংয়ের বা সেরে ওঠার জন্য, কিন্তু কেউ এই তৃতীয় অবস্থার জন্য প্রস্তুত থাকে না। এই স্টেজে আপনি স্ট্রং হন না, আপনি নাম্ব হয়ে যান, আপনি মুভ অনও করেন না, আবার পেছনেও ফিরে যান না, আপনি শুধু কোনো ডিরেকশন ছাড়াই চলতে থাকেন। আর সবথেকে বিপজ্জনক কথা হলো, এই স্টেজে মানুষ ভাবে যে এখন তো আমি ঠিক আছি, অথচ সত্যিটা হলো মস্তিষ্ক নিজেকে বাঁচানোর জন্য অনুভব করাই বন্ধ করে দিয়েছে। এই ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশন দেব না, আমি এটা বলবো যে সব ঠিক হয়ে যাবে। আজ আমরা কথা বলবো সেই স্টেজ নিয়ে যেটিকে মানুষ ইগনোর করে দেয়, কিন্তু এই স্টেজই ঠিক করে যে আপনি সত্যি এগিয়ে যাবেন নাকি শুধু জীবন কাটিয়ে দেবেন। আপনি জানবেন এই স্টেজ কেন আসে, এতে মানুষ কি ভুল বুঝে বসে, এবং সবথেকে জরুরি এখান থেকে বের হওয়া যায় কিভাবে, নিজেকে না ভেঙে এবং কোনো ফেক পজিটিভিটি ছাড়াই। আপনি যদি এই স্টেজে থাকেন তবে এই ভিডিওটি আপনার কাছে আনকমফোর্টেবল মনে হবে, কিন্তু স্কিপ করতে পারবেন না, কারণ প্রথমবার কেউ আপনার ভেতরে চলা সেই নীরবতাকে নাম দিতে চলেছে। পয়েন্ট 1, যখন ব্যথা হঠাৎ কমে যায় কিন্তু মন হালকা হয় না। মন দিয়ে শুনুন, ব্রেকআপের কয়েক সপ্তাহ পর এক অদ্ভুত শান্তি আসতে শুরু করে। আপনি কাঁদা বন্ধ করে দেন, বারবার ফোন দেখার অভ্যাস কমে যায়, নাম শুনে বুক ধড়ফড় করে না, এবং তখন আপনি নিজেকে বলেন হয়তো আমি ঠিক হচ্ছি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ সবথেকে বড় ভুল বোঝাবুঝির শিকার হন, কারণ এই শান্তি হিলিং নয়, এটি শাটডাউন। মস্তিষ্ক আসলে কি করে, যখন মানুষ খুব বেশি ভেঙে পড়ে তখন মস্তিষ্ক একটি ফয়সালা করে। সে বলে আর ব্যথা সহ্য করা সুরক্ষিত নয়, এবং তারপর সে ব্যথা ঠিক করে না, সে অনুভব করাই বন্ধ করে দেয়। এখান থেকেই নাম্বনেস শুরু হয়। আপনি দুঃখী হন না, কিন্তু খুশিও হন না, আপনি এগিয়েও যান না, আবার পেছনেও ফেরেন না, আপনি শুধু এক্সিস্ট করেন। এই কারণেই এই স্টেজ বিপজ্জনক। ব্যথায় মানুষ সাহায্য খোঁজে, ব্যথায় মানুষ কথা বলে, ব্যথায় মানুষ কাঁদে, কিন্তু নামনেসে কোনো শব্দ থাকে না, না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ, শুধু একটা শূন্যতা। আর যেহেতু বাইরে থেকে সব নর্মাল লাগে, তাই কেউ বুঝতে পারে না যে ভেতরে কিছু আটকে আছে, এমনকি আপনি নিজেও না। একটি খুব সাধারণ কিন্তু অদেখা পরিস্থিতি। আপনি দিনের বেলা হাসেন, কাজ করেন, বন্ধুদের সাথে মেশেন, কিন্তু যখন সব শান্ত হয়ে যায় তখন মনে এক অদ্ভুত লাইন চলে, কিছু একটা মিসিং। কিন্তু কি? আপনি কাউকে মিস করছেন না, আপনি সেই সম্পর্কের জন্য ছটফটও করছেন না, তাও মনে কিছু একটা অসম্পূর্ণ। আর এই অসম্পূর্ণতাই এই স্টেজের পরিচয়। সাইকোলজিক্যাল সত্যিটা মন দিয়ে বুঝুন। এই স্টেজে মস্তিষ্ক এটা বলে না যে তুমি ঠিক আছো, মস্তিষ্ক বলে এখন অনুভব করো না, পরে দেখা যাবে। কিন্তু সেই পরে প্রায়ই আর আসে না, কারণ মানুষ এই স্টেজকে রিকাভারি ভেবে ভুল করে, এবং এখানেই হিলিং থেমে যায়। আপনি নিজেকে কিভাবে ধোঁকা দেন? অজান্তেই আপনি বলেন এখন আমার আর কিছু যায় আসে না, এখন সব নর্মাল, এখন আমি স্ট্রং। কিন্তু সত্যিটা হলো আপনি স্ট্রং হননি, আপনি গার্ডেড হয়ে গেছেন। আপনি হৃদয়ের চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন যাতে আর কখনো এত ব্যথা না হয়। এর মাসুল কি দিতে হয়? এই নামনেসের মাসুল হলো আপনি কারো সাথে গভীরভাবে যুক্ত হতে পারেন না। খুশি শুধু সারফেস লেভেলে থেকে যায়, আপনি জীবন বাঁচেন না, শুধু পালন করেন। আর সবথেকে বিপজ্জনক বিষয় হলো আপনার মনে হয় এটাই নর্মাল। একটি প্রশ্ন যা সব কিছু বদলে দিতে পারে। এখন নিজেকে এই প্রশ্নটি করুন, যদি আজ আপনি কোনো সুখবর পান তবে কি আপনি আগের মতো খুশি অনুভব করতে পারবেন? যদি উত্তর পুরোপুরি হ্যাঁ না হয় তবে বুঝে নিন আপনি ঠিক হননি, আপনি শুধু বন্ধ হয়ে গেছেন। পয়েন্ট 1 আসল মানে, ব্রেকআপের পর সবথেকে বিপজ্জনক স্টেজ ব্যথা হওয়া নয়, সবথেকে বিপজ্জনক স্টেজ হলো হিলিং ছাড়াই ব্যথার গায়েব হয়ে যাওয়া। কারণ ব্যথা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়, কিন্তু নাম্বনেস আপনাকে সেখানেই থামিয়ে দেয়। পয়েন্ট 2, এই খামো স্টেজে মানুষ সবথেকে বড় ভুল কি করে এবং কেন এখানেই মুভ অন মারা যায়। যখন ব্যথা কমে যায় এবং মানুষ নাম্ব হয়ে যায়, তখন তার মনে হয় বিপদ কেটে গেছে। এখন কান্না আসে না, অস্থিরতা হয় না, বুক ধড়ফড় করে না, এবং এখানেই মানুষ একটি খুব বিপজ্জনক অ্যাসাম্পশন বা ধারণা করে নেয়, এখন আমি ঠিক আছি। কিন্তু আসলে এখান থেকেই সবথেকে বড় ভুল শুরু হয়। এই স্টেজের সবথেকে বিপজ্জনক অভ্যেস হলো এই স্টেজে মানুষ কিছুই করে না, আর বাইরে থেকে দেখা লোকেদের মনে হয় দেখো কত ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু ভেতরে কিছু একটা থেমে আছে। মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, অনুভব করা বন্ধ করে দেয়, এবং সবথেকে বিপজ্জনক, নিজের সাথে সৎ হওয়া বন্ধ করে দেয়। মস্তিষ্কের চাল, যা আপনি বুঝতেও পারেন না, এই স্টেজে মস্তিষ্ক বলে এখন আর কিছু ঘাঁটিও না,
পুরানো প্রশ্ন তুলো না, এখন শুধু নর্মাল থাকো। কেন? কারণ মস্তিষ্কের ভয় আছে যে আপনি যদি আবার অনুভব করেন তবে ব্যথা ফিরে আসবে, তাই সে আপনাকে একটি নকল স্টেবিলিটি দেয়। আপনি চলছেন, কাজ করছেন, হাসছেন, কিন্তু সব অটো পাইলটে। সব থেকে সাধারণ কিন্তু সব থেকে ক্ষতিকারক আচরণ, এই স্টেজে মানুষ বলে, এখন কথা বলতে ইচ্ছে করে না, এখন কারো সাথে যুক্ত হওয়ার এনার্জি নেই, এখন সব ঠিক আছে, শুধু ইন্টারেস্ট নেই। তারা ভাবে এটি ম্যাচিউরিটি। না, এটি ইমোশনাল উইথড্রল। গল্পটা বুঝুন। ধীরে ধীরে ধরুন কোনো মানুষ ব্রেকআপের প্রথম সপ্তাহগুলোতে ভেঙে পড়েছিল, কেঁদেছে, লিখেছে, ঘুমায়নি, তারপর একদিন সব শান্ত হয়ে গেল। এখন সে অফিসে যায়, বাড়ি আসে, ফোন স্ক্রোল করে, ঘুমিয়ে পড়ে, না ব্যথা না খুশি, এবং সে নিজেকে বলে, দেখো আমি সামলে নিয়েছি। কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই খুশি, তবে উত্তর হবে অসম্পূর্ণ। এই অসম্পূর্ণতাই এই স্টেজের পরিচয়। এই স্টেজে আপনি দুঃখী হন না, কিন্তু আপনি জিন্দা অনুভব করেন না, আপনি রিয়্যাক্ট করেন না, ডিজায়ার করেন না, ডিপলি কানেক্ট হন না। আর যেহেতু কোনো কষ্ট দেখা যায় না, তাই কেউ সাহায্যও চায় না। কেন মুভ অন থেমে যায়? মুভ অন একটি অ্যাক্টিভ প্রসেস, কিন্তু নামনেস একটি প্যাসিভ ট্র্যাপ। এতে মানুষ শুধু সময় কাটায়, সে না আগে বাড়ে না পেছনে যায়। আর ধীরে ধীরে এই স্টেজটি তার নতুন নর্মাল হয়ে যায়। সবথেকে বিপজ্জনক মিথ্যে যা মানুষ নিজেকে বলে, এখন আমি স্ট্রং, এখন আমার কারও প্রয়োজন নেই, এখন আমি একাই ঠিক আছি। সত্যিটা হলো সে একা থাকতে চায় না, সে শুধু আর আঘাত পেতে চায় না। হিলিং এবং নামনেসের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। হিলিংয়ে ফিলিংস আসে, ক্ল্যারিটি বাড়ে, ভেতরে হালকা লাগে। নামনেসে ফিলিংস দমে যায়, ক্ল্যারিটি আসে না, ভেতরে ভারী লাগে। যদি ভেতরে ভারবোধ থাকে তবে সেটি হিলিং নয়। একটি সোজা প্রশ্ন সততার সাথে, যদি আজ আপনার সাথে এমন কেউ পরিচিত হয় যে সত্যিই আপনাকে বোঝার মতো, তবে কি আপনি তার কাছে নিজেকে প্রকাশ করতে পারবেন, নাকি ভেতর থেকে বলবেন, না এখন নয়? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তবে আপনি এই স্টেজেই আছেন। পয়েন্ট 3, এই স্টেজে মানুষ ব্যথা থেকে নয়, মিনিংয়ের অভাবে আটকে যায়। আসল সমস্যা ব্যথা থাকা বা না থাকা নয়, আসল সমস্যা হলো জীবনের অর্থ হারিয়ে যাওয়া। মন দিয়ে বুঝুন, এটি খুব সূক্ষ্ম বিষয়। ব্রেকআপের আগে আপনার জীবনের একটি কেন্দ্র ছিল, কেউ ছিল যাকে কেন্দ্র করে দিন কাটত। এখন সেই কেন্দ্রটি চলে গেছে এবং মস্তিষ্ক প্রশ্ন করে, এখন কার জন্যে? কিন্তু এই স্টেজে আপনি এই প্রশ্নটি করেনই না, আপনি এটিকে চেপে রাখেন। এখানেই নামনেস আরও গভীর হয়। আপনি বিজি থাকেন, কাজ করেন, ফোন দেখেন, দিন কাটান, কিন্তু ভেতরে এক অদ্ভুত খালি জায়গা থাকে। এই খালি জায়গা ব্যথা দেয় না, শুধু সব কিছু ফ্যাকাশে করে দেয়। মিনিংয়ের অভাব কিভাবে ধরা পড়ে? রিয়েল সাইন্স। লোকে বলে, কিছু করতে মন চায় না, সব ঠিক আছে, শুধু মজা লাগে না, এখন এক্সাইটমেন্ট বলতে কিছু নেই। এটি আলস্য নয়, এটি ডিপ্রেশনও নয়, এটি হলো পারপাস ভ্যাকিউম, উদ্দেশ্যের শূন্যতা। মস্তিষ্কের আসল সমস্যা, মস্তিষ্কের শুধু খুশি চায় না, সে রিজন চায়। যখন সম্পর্ক ছিল, কারণ পরিষ্কার ছিল, কারোর জন্যে থাকা। এখন সেই কারণ চলে গেছে, আর আপনি যদি সচেতনভাবে নতুন কোনো কারণ তৈরি না করেন, তবে মস্তিষ্ক শাটডাউন মোডে চলে যায়। একটি সত্য কিন্তু অদৃশ্য বিষয়, এই স্টেজে মানুষ এই জন্যে আটকে থাকে না যে তারা প্রাক্তনকে চায়। মানুষ এ কারণে আটকে থাকে কারণ তারা জানে না এখন কোন ভার্সানে জীবন কাটাবে। আর যখন আইডেন্টিটি পরিষ্কার থাকে না, তখন মস্তিষ্ক সেফ মোডে থাকে। পয়েন্ট 4, এই স্টেজ থেকে বের হওয়া চেষ্টা দিয়ে নয়, দিশা পরিবর্তনের মাধ্যমে শুরু হয়। এই স্টেজে ফেসে থাকা মানুষ প্রায়ই একটি ভুল করে, সে নিজেকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু যখন আপনি ভাঙেনইনি, তখন ঠিক করার চেষ্টা আপনাকে আরও ভেতরে ঠেলে দেয়। ডিরেকশন কেন জরুরি? ব্রেকআপের পর ডিরেকশন গায়েব হয়ে যায়, আর যখন ডিরেকশন থাকে না, মস্তিষ্ক সেফ মোডে চলে যায়। আগে ডিরেকশন বদলায়, তারপর ফিলিংস বদলায়। ফিলিংস কখনোই স্টার্টিং পয়েন্ট বা শুরু হয় না। এই পয়েন্ট কেমন হতে পারে? এটি হতে পারে এমন কোনো জিনিস যা শেখার ইচ্ছে ছিল, কোনো স্কিল যা আপনি সবসময় এড়িয়ে গেছেন, অথবা এমন কোনো রুটিন যা শুধু আপনার নিজের জন্য। গুরুত্বপূর্ণ হলো সেটি যেন আপনার নিজের হয় এবং কোনো রিয়াকশন থেকে তৈরি না হয়। এখান থেকেই নাম্বনেস আলগা হতে থাকে। যখন আপনি কোনো কাজ শুধু নিজের জন্য করেন, তখন মস্তিষ্ক একটি নতুন রেফারেন্স পায়। এখন সে প্রাক্তনকে প্রতিটি খালি জায়গায় টেনে আনে না। ডিরেকশন পেলেই ফিলিংস ধীরে ধীরে ফিরতে থাকে। সবথেকে জরুরি কথা, আপনি নিজেকে যত বেশি বলেন যে আমাকে মুভ অন করতেই হবে,
মস্তিষ্ক তত বেশি রেজিস্ট করে। কিন্তু যখন আপনি আপনার জীবনের নিঃশব্দে নতুন দিশা যুক্ত করেন, মুভ অন আপনা আপনি হতে শুরু করে। পয়েন্ট 5, নিজেকে আবার অনুভব করার অনুমতি দেওয়া। এই নাম্ব স্টেজে মানুষ ব্যথাকে ভয় পায় না, সে অনুভব করাকেই ভয় পেতে শুরু করে। মস্তিষ্ক একটি অ্যাসোসিয়েশন তৈরি করে নেয়, অনুভব করা মানেই ব্যথা। এটাই আসল ব্লকেজ। আপনি সচেতনভাবে না হলেও অবচেতনভাবে এটা মেনে নিয়েছেন, আমি যদি আবার অনুভব করি তবে আবার ভেঙে পড়ব। আর এই ভয়ই আপনাকে আটকে রাখে। বের হওয়ার দ্বিতীয় দরজা হল কন্ট্রোলড ফিলিং, অর্থাৎ সামান্য বিষণ্ণতাকে আসতে দেওয়া, সামান্য খুশিকে গ্রহণ করা এবং সবথেকে জরুরি, নিজের থেকে পালানো বন্ধ করা। দিনে মাত্র একবার নিজেকে জিজ্ঞাসা করুন, এখন আমি কি অনুভব করছি? কোনো জাজমেন্ট ছাড়া শুধু নাম দিন, খালি, ক্লান্ত, হালকা নাকি বিভ্রান্ত। এখান থেকেই মন আবার খুলতে শুরু করে। এই স্টেজে হিলিং কেমন দেখায়? হিলিংয়ের মানে এই নয় যে আপনি খুশি হয়ে গেছেন। হিলিংয়ের মানে হলো আপনি আবার রিয়্যাক্ট করতে শুরু করেছেন। কোনো কথায় মন খারাপ হওয়া বা কোনো লাইনে আবেগপ্রবণ হওয়া পিছিয়ে যাওয়া নয়, এটি রিকাভারি। উপসংহার: যেদিন আপনি ফিলিংস থেকে পালানো বন্ধ করে দেন এবং নিজের জীবনকে একটি নতুন দিশা দেন, সেদিনই এই স্টেজ আপনাকে ধরা ছেড়ে দেয়, ধীরে, শান্ত কিন্তু চিরতরের জন্য। পয়েন্ট 4 পুনরায়। এই স্টেজ থেকে বের হতেই প্রাক্তন কেন হঠাৎ ছোট মনে হতে শুরু করে? এটি খুব অদ্ভুত এক অভিজ্ঞতা। কাল পর্যন্ত যে মানুষের নাম শুনলে বুক ভারী হয়ে যেত, আজ সেই নামটাই শুধু একটা নাম মনে হয়। কোনো ধাক্কা নেই, রাগ নেই, তর্পণই নেই, শুধু এক দূরত্ব। আর এখানেই মানুষ ভয় পেয়ে যায়। মানুষ ভাবে, আমি কি পাথর হয়ে গেলাম? আমি কি কোল্ড হয়ে গেলাম? না, আপনি কোল্ড হননি, আপনি ক্লিয়ার হয়েছেন। এই বদলটা হঠাৎ কেন মনে হয়? কারণ এতক্ষণ আপনি প্রাক্তনকে একটি পজিশনে রেখেছিলেন। সেই পজিশনটি ছিল কেন্দ্র, রেফারেন্স পয়েন্ট এবং আপনার ইমোশনাল রিয়ালিটি। এখন সেই পজিশন খালি হয়ে গেছে এবং যখন কোনো মানুষ কেন্দ্র থেকে সরে যায়, সে আপনা আপনি ছোট মনে হতে থাকে। আগে প্রাক্তন কেন বড় মনে হতো? মন দিয়ে বুঝুন। আগে আপনার খুশি তার সাথে যুক্ত ছিল, আপনার অস্থিরতা তার সাথে যুক্ত ছিল, আপনার ভ্যালিডেশন তার সাথে যুক্ত ছিল। অর্থাৎ আপনার জীবনের স্কেল সেই মানুষটি দিয়ে মাপা হচ্ছিল। তাই সে আপনার মস্তিষ্কে বড় ছিল, সে আপনাকে বুঝতে পারুক বা না পারুক। এখন কি বদলেছে? এখন আপনি ডিরেকশন তৈরি করেছেন, নিজেকে অনুভব করতে শুরু করেছেন, জীবনের নতুন মিনিং যোগ করেছেন। এখন আপনার মস্তিষ্ক সেই একই মানুষকে পুরানো স্কেল দিয়ে মাপে না। এখন কম্প্যারিজন বদলে গেছে। এখন মস্তিষ্ক প্রশ্ন করে, এই মানুষটি কি আমার জীবনের যোগ্য ছিল? আগে প্রশ্ন ছিল, আমি তার যোগ্য কিনা। এবং এটাই সবথেকে বড় শিফট। একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী উপলব্ধি। আপনি হঠাৎ অনুভব করেন যে সে আসলে অতটা বুদ্ধিমান ছিল না, অতটা গভীর ছিল না, অতটা প্রেজেন্ট ছিল না। এই উপলব্ধি রাগ থেকে আসে না, এটি আসে শান্তি থেকে, আর তাই এটি পার্মানেন্ট হয়। গল্পের মতো সত্যিটা ধরুন, আপনি কোনো উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছেন, নিচে শহর দেখা যাচ্ছে, সবকিছু ছোট লাগছে। শহর বদলায়নি, আপনার উচ্চতা বদলেছে। তেমনি প্রাক্তন বদলায়নি, আপনার মেন্টাল পজিশন, মানসিক অবস্থান বদলেছে। এখানেই মানুষ আরেকটি ভুল করে। যখন প্রাক্তনকে ছোট মনে হতে থাকে, মানুষ ভাবে, এখন আমার কিছুই অনুভব হচ্ছে না, হয়তো আমি হার্টলেস হয়ে গেছি, এবং ডর বা ভয়ের কারণে আবার পুরানো ইমোশনগুলোকে নাড়াচাড়া করতে শুরু করে। পুরানো চ্যাট, পুরানো গান, পুরানো প্রশ্ন। করবেন না, এটি রিগ্রেশন, পিছিয়ে যাওয়া। কেন এই স্টেজ খুব মূল্যবান? কারণ এখানে আপনি প্রাক্তনকে আইডিয়ালাইজ করেন না, আপনি নিজেকে ব্লেম করেন না, আপনি ফিউচার নিয়ে ভয় পান না। আপনি শুধু দেখেন পরিষ্কারভাবে, কোনো ইমোশনাল ফিল্টার ছাড়াই। আর এই ক্ল্যারিটি মুভ অনকে পূর্ণতা দেয়। একটি খুব সৎ প্রশ্ন, যদি আজ সেই মানুষটি সামনে চলে আসে এবং সেই একই কথা বলে যা আগে বলতো, তবে কি আপনি আবার আগের মতো নুয়ে পড়বেন? যদি উত্তর এখন না হয়, তবে বুঝে নিন আপনি এই স্টেজ থেকে বেরিয়ে এসেছেন। প্রাক্তনকে ছোট এ কারণে মনে হয় না যে আপনি ইনসেনসিটিভ হয়ে গেছেন। প্রাক্তনকে ছোট লাগে কারণ এখন আপনি নিজের চোখে বড় হয়ে গেছেন। আর যখন মানুষ নিজের কাছে বড় হয়ে যায়, তখন কোনো সম্পর্ক তাকে আটকে রাখতে পারে না। এখন একটাই জিনিস বাকি থাকে। প্রাক্তনকে ছোট এ কারণে লাগে না যে সে কম ছিল, বরং এ কারণে লাগে কারণ এখন আপনি তাকে প্রয়োজন বলে মনে করেন না। অনেক মানুষ এই স্টেজকে ভুল বোঝে।
তারা ভাবে প্রাক্তন এখন ছোট লাগছে কারণ সেই মানুষটি ভুল ছিল, কিন্তু এটি পুরো সত্যি নয়। আসল কারণ হলো এখন আপনি তাকে প্রয়োজনের মতো দেখেন না। আগে প্রাক্তন কেন প্রয়োজন হয়ে গিয়েছিল? আগে সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল আপনার ইমোশনাল সুরক্ষা, আপনার ভ্যালিডেশন, আপনার পরিচয়ের অংশ। আপনি দুঃখী হলে তার সাথেই যুক্ত হতেন, খুশি হলে তাকেই জানাতেন, বিভ্রান্ত হলে তাকেই কেন্দ্র বানাতেন। অর্থাৎ আপনার ইমোশনাল সিস্টেম, আবেগীয় ব্যবস্থা একজন মানুষের ওপর ঘুরছিল। এখন কি বদলেছে? এখন আপনার ইমোশনাল সিস্টেম একজনের ওপর ডিপেন্ড করে না। আপনার মস্তিষ্ক শিখে গেছে যে আমি কোনো বিশেষ মানুষ ছাড়াও নিজেকে সামলাতে পারি। আর যখন ডিপেন্ডেন্স ভেঙে যায় তখন পারসেপশন, উপলব্ধি বদলে যায়। এই কারণেই প্রাক্তন হঠাৎ অর্ডিনারি মনে হতে শুরু করে। সেই মানুষ বদলায়নি, আপনার দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন আপনি তাকে এভাবে দেখেন না যে এটি আমার জীবনের সবথেকে জরুরি অংশ ছিল। এখন আপনি তাকে দেখেন এটি আমার জীবনের একটি অভিজ্ঞতা ছিল। আর এক্সপিরিয়েন্স কখনোই আইডেন্টিটি থেকে বড় হয় না। একটি খুব সূক্ষ্ম কিন্তু বড় পরিবর্তন, এই স্টেজে আপনি এই প্রশ্ন করা বন্ধ করে দেন যে সে এমন কেন ছিল, সে আমার সাথে এমন কেন করল, এবং প্রথমবারের মতো এই প্রশ্ন জাগে যে আমি নিজেকে এত কেন হারিয়ে ফেলেছিলাম। এখান থেকেই সেলফ রেসপেক্ট নিঃশব্দে ফিরে আসে, কোনো স্লোগান বা ঘোষণা ছাড়াই। গল্পের মতো সত্যি। ধরুন আপনি এমন এক ঘরে ছিলেন যেখানে আলো খুব কম ছিল, একটি ছোট প্রদীপ আপনার কাছে খুব বড় মনে হতো। এখন আপনি খোলা আকাশের নিচে বেরিয়ে এসেছেন, প্রদীপ এখনও সেটাই আছে, কিন্তু তার আলো এখন আর আপনাকে ধাঁধিয়ে দেয় না। প্রাক্তন হলো সেই প্রদীপ। এখান থেকেই গিল্টও শেষ হয়। আগে আপনি ভাবতেন কাশ আমি আরও চেষ্টা করতাম, এখন আপনি ভাবেন আমি যতটা করতে পারতাম করেছি। এই বাক্যটি খুব ভারী শোনায় না, এটি শুধু শান্ত শোনায়, এবং এটাই সাইন যে আপনি এই স্টেজে সত্যি এগিয়ে গেছেন। প্রাক্তন ছোট এ কারণে লাগে না যে সে কম ছিল, প্রাক্তন ছোট লাগে কারণ এখন আপনার জীবনে তাকে ছাড়াও পূর্ণতা চলে এসেছে। এই কথাগুলো সত্য যে যখন একজন মানুষ কাউকে প্রয়োজনের জায়গা থেকে সরিয়ে অভিজ্ঞতার জায়গায় বসায়, তখন সেই সম্পর্কটি মন থেকে আপনা আপনি নেমে যায়। মুভ অন করার সবথেকে বড় প্রমাণ এটা নয় যে আপনার প্রাক্তনের কথা মনে পড়ে না, বরং আসল প্রমাণ হলো আপনার জীবন এখন আর তাকে কেন্দ্র করে ঘোরে না। এবং যেদিন আপনি এটা অনুভব করবেন, সেদিন কোনো সম্পর্কই আপনাকে আর ছোট করতে পারবে না। প্রাক্তনকে এখন ছোট মনে হয় কারণ আপনার জীবনে তার আর কোনো পাওয়ার নেই। খুব কম মানুষই এটা বোঝেন যে ব্রেকআপের পর কষ্ট এজন্য হয় না যে কেউ চলে গেছে, বরং কষ্ট হয় এজন্য কারণ সেই মানুষটির কাছে তখনও আপনার ইমোশনাল পাওয়ার বা আবেগীয় ক্ষমতা থেকে যায়। সে সামনে থাকুক বা না থাকুক, যদি সে আপনার চিন্তা পরিবর্তন করতে পারে, আপনার মুড বদলে দিতে পারে বা আপনার রাত খারাপ করতে পারে, তবে ক্ষমতা এখনও তার হাতেই আছে। এই স্টেজে আসার আগে সেই ক্ষমতা কোথায় ছিল? আগে তার রিপ্লাই আপনার শান্তি নির্ধারণ করত, তার দূরত্ব আপনার অস্থিরতা তৈরি করত, তার মেজাজ আপনার মুড নিয়ন্ত্রণ করত। অর্থাৎ আপনি জীবন বাঁধছিলেন ঠিকই, কিন্তু রিমোট ছিল অন্য কারো হাতে। এই স্টেজে এসে এখন কি বদলায়? এখন হঠাৎ কিছু জিনিস কাজ করা বন্ধ করে দেয়। তার নাম শুনে বুক কাঁপে না, তার কাজকর্মে মন বিচলিত হয় না, তার সিদ্ধান্ত আপনার সেলফ ওয়ার্থ নির্ধারণ করে না। আর এখান থেকেই সে ছোট হতে শুরু করে, নজরে নয়, আসরে, প্রভাবে। এটাকে ইগো ভাবলে ভুল হবে। অনেকেই এই স্টেজকে ইগো বুস্ট মনে করেন এবং ভাবেন এখন আমার কিছু যায় আসে না, আমি সুপিরিয়র। না, এটি শ্রেষ্ঠত্ব নয়, এটি হলো নিউট্রালিটি বা নিরপেক্ষতা। আর নিউট্রালিটি ইগোর থেকে অনেক বেশি শক্তিশালী। আসল পাওয়ার শিফট এটাই। এর মানে তাকে ইগনোর করা বা নিচু দেখানো নয়, কিংবা আপনি যে ভালো আছেন তা প্রমাণ করাও নয়। পাওয়ার শিফটের মানে হলো তার থাকা বা না থাকা আপনার ভেতরে এখন আর কিছু পরিবর্তন করে না। একটি খুব সূক্ষ্ম লক্ষণ দিয়ে নিজেকে চিনুন। এই স্টেজে যদি কখনো তার মেসেজ আসে, তবে আপনার বুক ধরফর করে না, হাত কাঁপে না, উত্তর দেওয়ার তাড়া থাকে না। আপনি ভাবেন দেখা যাবে, এখন জরুরি নয়। এই একটি লাইনই বলে দেয় যে ক্ষমতা এখন আপনার কাছে। আগে এবং এখনকার তফাৎ, আগে ভাবতেন সে কি ভাবছে, এখন ভাবেন আমি কি চাই। আগে ভাবতেন সে যদি ফিরে আসে, এখন ভাবেন আমার জীবন তো এভাবেই ভালো চলছে। এটাই মুভ অনের আসল প্রমাণ। প্রাক্তনকে ছোট মনে হওয়ার চূড়ান্ত কারণ হলো সে এখন আর আপনার রিয়াকশন নিয়ন্ত্রণ করে না, আপনার চয়েসেস ডিকটেট করে না, আপনার ওয়ার্থ ডিফাইন করে না। আর যার হাতে আপনার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই, সে স্বয়ংক্রিয়ভাবে ছোট মনে হতে থাকে। প্রাক্তনকে ছোট লাগে কারণ আপনি আপনার ইমোশনাল অথরিটি ফিরে পেয়েছেন। যখন কিছু প্রমাণ করার বাকি থাকে না, তখনই আসল মুভ অন পূর্ণ হয়। এই যাত্রার শেষে এক অদ্ভুত শান্তি আসে। না এক্সাইটমেন্ট, না দুঃখ, না প্রতিশোধের আগুন, না ভ্যালিডেশনের ক্ষুধা। থাকে শুধু স্থিরতা।
অনেকে এখানেই ভয় পান, কারণ তারা মনে করেন জীবন মানেই হয় খুব খুশি হওয়া অথবা খুব দুঃখী হওয়া, কিন্তু আসল স্টেবিলিটি এই দুটির মাঝামাঝি জায়গায় থাকে। এই স্টেজে সবথেকে বড় বদল হলো আপনি আর ভাবেন না যে কে সঠিক ছিল বা কে ভুল ছিল, সে কেন এমন করল বা সে যদি বুঝত। এখন মস্তিষ্ক শুধু প্রশ্ন করে, আমার জীবন এখন কেমন লাগছে? আর যদি উত্তর হয় হালকা এবং পরিষ্কার, তবে বুঝে নিন আপনি মুভ অন করেছেন। মুভ অন করার শেষ দরজা কোনো টেকনিক দিয়ে খোলে না, সেটি খোলে অ্যাকসেপ্টেন্স দিয়ে। একদিন আপনাকে এটা মানতেই হয় যে যাকে আপনি জীবনের অংশ করেছিলেন সে আপনার জীবনের যোগ্য ছিল না। এটি শুনতে সাধারণ মনে হলেও ভেতর থেকে মানুষকে নাড়িয়ে দেয়, কারণ এর মানে হলো আপনি ভুল মানুষ বেছেছিলেন, ভুল জায়গায় আশা রেখেছিলেন। ইগোর জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু যখন এই সত্যটা মনে বসে যায় তখন রাগ বা চোখের জল নয়, বরং এক পরিষ্কার বোধ আসে। আপনি আর তাকে আপনার গল্পের হিরো ভাবেন না। এই অ্যাকসেপ্টেন্স আপনাকে দোষারোপ থেকে মুক্তি দেয়, তাকে বদলানোর আশা থেকে মুক্তি দেয়। এখন আপনি ভাবেন না যে আমি যদি আরেকটু অপেক্ষা করতাম, বরং আপনি ভাবেন আমি সেখান থেকে চলে এসেছি যেখানে আমাকে ছোট অনুভব করানো হয়েছিল। এটি দুর্বলতা নয়, এটি সেলফ রেসপেক্টের ফিরে আসা। আপনি অনুভব করেন যে আপনি হারেননি, বরং এমন এক যুদ্ধ ছেড়ে এসেছেন যা জেতার যোগ্যই ছিল না। মুভ অন তখন পূর্ণ হয় যখন আপনি এগিয়ে যান, বরং তখন পূর্ণ হয় যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে কোনো কিছু বদলাতে চান না। ব্রেকআপের পর মানুষ কোনো মানুষের কাছে আটকে থাকে না, বরং আটকে থাকে একটি গল্পের কাছে। পয়েন্ট 5-এ এমন এক দিন আসে যখন আপনি নিজেকে বলেন, এখন আমার আর এই গল্প বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। আপনি প্রাক্তনকে ক্ষমা করেন না বা নিজেকে সঠিক প্রমাণ করেন না, আপনি শুধু সেই গল্প থেকে বেরিয়ে আসেন। এই বদল কোনো চিৎকার করে হয় না, এটি ভেতরে শান্তভাবে বসে যায়। আপনি আর কাউকে প্রমাণ করতে চান না যে আপনি খুশি বা সফল, কারণ এখন আপনি নিজের জীবন অন্যের নজরে দেখেন না। মুভ অন করার শেষ ধাপ প্রাক্তনকে ছাড়িয়ে যাওয়া নয়, বরং নিজের সেই ভার্সন বা রূপ থেকে আলাদা হয়ে যাওয়া যে শুধু সেই পুরনো গল্পেই বেঁচেছিল। যেদিন আপনি আপনার ব্রেকআপকে নিজের পরিচয় বানানো ছেড়ে দেবেন, সেদিন আপনি সত্যিই মুক্ত হবেন। কোনো রিগ্রেট বা নস্টালজিয়া নয়, শুধু জীবন, আর সেই জীবন এখন আপনার শর্তে চলে। আজ যদি আপনি এই পুরো কথাগুলো শুনে থাকেন, তবে হয়তো এ কারণে নয় যে আপনি কাউকে ভুলতে চেয়েছিলেন, বরং এ কারণে যে আপনি নিজেকে ফিরে পেতে চেয়েছিলেন। ব্রেকআপ আপনার থেকে শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি, আপনার ভারসাম্য কেড়ে নিয়েছিল। আর আজ যদি আপনি হালকা এবং শান্ত অনুভব করেন, তবে বুঝে নিন আপনি হারছিলেন না, আপনি শুধু নিজেকে আবার বেছে নিতে শিখছিলেন। কিছু সম্পর্ক জীবনে আপনাকে চিরকাল আগলে রাখার জন্য আসে না, বরং আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দিতে আসে যেখান থেকে আপনি নিজের সাথে একা চলতে শিখতে পারেন। এখন যখন আপনি স্থির হবেন, তখন নিজেকে জোর করে ঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। শুধু একটি গভীর শ্বাস নিন এবং এগিয়ে যান, কারণ এখন আপনি কাউকে হারিয়ে নিজেকে হারাবেন না, আর এটাই এই গল্পের আসল শেষ। মুভ অন করার এই যাত্রায় পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনি কি আপনার প্রতিদিনের রুটিনে নিজের জন্য নতুন কোনো ছোট লক্ষ্য সেট করতে চান? আমি আপনাকে একটি নতুন ডিরেকশন বা দিশা খুঁজে পেতে সাহায্য করতে পারি। এই ভিডিওটি আপনার জন্য যদি আপনার মনে এই অদ্ভুত প্রশ্নটি জাগে এবং এর উত্তর হ্যাঁ হয়। আজ আপনি কাঁদছেন না, আপনি ছটফট করছেন না, কিন্তু তাও ভেতর থেকে ঠিক অনুভব করছেন না। দিন কেটে যায়, কাজ হয়ে যায়, লোকেদের সাথে কথাও হয়ে যায়, কিন্তু রাত আসতেই এক অদ্ভুত খালি জায়গা অনুভব হয়। তাহলে মন দিয়ে শুনুন, এটি ব্যথা নয় এবং এটি শান্তিও নয়। এটি একটি বিপজ্জনক স্টেজ যেটিতে বেশিরভাগ মানুষ ফেঁসে যান এবং বছরের পর বছর সেখানেই আটকে থাকেন, এটা না বুঝেই যে তাদের সাথে আসলে কি হচ্ছে। ব্রেকআপের পর মানুষ দুটি জিনিসের জন্য প্রস্তুত থাকে, হয় ব্যথার জন্য অথবা হিলিংয়ের বা সেরে ওঠার জন্য, কিন্তু কেউ এই তৃতীয় অবস্থার জন্য প্রস্তুত থাকে না। এই স্টেজে আপনি স্ট্রং হন না, আপনি নাম্ব হয়ে যান, আপনি মুভ অনও করেন না, আবার পেছনেও ফিরে যান না, আপনি শুধু কোনো ডিরেকশন ছাড়াই চলতে থাকেন। আর সবথেকে বিপজ্জনক কথা হলো, এই স্টেজে মানুষ ভাবে যে এখন তো আমি ঠিক আছি, অথচ সত্যিটা হলো মস্তিষ্ক নিজেকে বাঁচানোর জন্য অনুভব করাই বন্ধ করে দিয়েছে। এই ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশন দেব না, না আমি এটা বলবো যে সব ঠিক হয়ে যাবে। আজ আমরা কথা বলবো সেই স্টেজ নিয়ে যেটিকে মানুষ ইগনোর করে দেয়, কিন্তু এই স্টেজই ঠিক করে যে আপনি সত্যিই এগিয়ে যাবেন নাকি শুধু জীবন কাটিয়ে দেবেন। আপনি জানবেন এই স্টেজ কেন আসে, এতে মানুষ কি ভুল বুঝে বসে, এবং সবথেকে জরুরি এখান থেকে বের হওয়া যায় কিভাবে, নিজেকে না ভেঙে এবং কোনো ফেক পজিটিভিটি ছাড়াই। আপনি যদি এই স্টেজে থাকেন তবে এই ভিডিওটি আপনার কাছে আনকমফোর্টেবল মনে হবে, কিন্তু স্কিপ করতে পারবেন না, কারণ প্রথমবার কেউ আপনার ভেতরে চলা সেই নীরবতাকে নাম দিতে চলেছে। পয়েন্ট 1, যখন ব্যথা হঠাৎ কমে যায় কিন্তু মন হালকা হয় না।
মন দিয়ে শুনুন, ব্রেকআপের কয়েক সপ্তাহ পর এক অদ্ভুত শান্তি আসতে শুরু করে। আপনি কাঁদা বন্ধ করে দেন, বারবার ফোন দেখার অভ্যাস কমে যায়, নাম শুনে বুক ধড়ফড় করে না, এবং তখন আপনি নিজেকে বলেন, হয়তো আমি ঠিক হচ্ছি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ সবথেকে বড় ভুল বোঝাবুঝির শিকার হন। কারণ এই শান্তি হিলিং নয়, এটি শাটডাউন। মস্তিষ্ক আসলে কি করে, যখন মানুষ খুব বেশি ভেঙে পড়ে তখন মস্তিষ্ক একটি ফয়সালা করে। সে বলে আর ব্যথা সহ্য করা সুরক্ষিত নয়, এবং তারপর সে ব্যথা ঠিক করে না, সে অনুভব করাই বন্ধ করে দেয়। এখান থেকেই নাম্বনেস শুরু হয়। আপনি দুঃখী হন না, কিন্তু খুশিও হন না। আপনি এগিয়েও যান না, আবার পেছনেও ফেরেন না। আপনি শুধু এক্সিস্ট করেন। এই কারণেই এই স্টেজ বিপজ্জনক। ব্যথায় মানুষ সাহায্য খোঁজে, ব্যথায় মানুষ কথা বলে, ব্যথায় মানুষ কাঁদে। কিন্তু নামনেসে কোনো শব্দ থাকে না, না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ, শুধু একটা শূন্যতা। আর যেহেতু বাইরে থেকে সব নর্মাল লাগে, তাই কেউ বুঝতে পারে না যে ভেতরে কিছু আটকে আছে, এমনকি আপনি নিজেও না। একটি খুব সাধারণ কিন্তু অদেখা পরিস্থিতি। আপনি দিনের বেলা হাসেন, কাজ করেন, বন্ধুদের সাথে মেশেন, কিন্তু যখন সব শান্ত হয়ে যায় তখন মনে এক অদ্ভুত লাইন চলে, কিছু একটা মিসিং। কিন্তু কি? আপনি কাউকে মিস করছেন না, আপনি সেই সম্পর্কের জন্য ছটফটও করছেন না, তাও মনে কিছু একটা অসম্পূর্ণ। আর এই অসম্পূর্ণতাই এই স্টেজের পরিচয়। সাইকোলজিক্যাল সত্যিটা মন দিয়ে বুঝুন। এই স্টেজে মস্তিষ্ক এটা বলে না যে তুমি ঠিক আছো, মস্তিষ্ক বলে এখন অনুভব করো না, পরে দেখা যাবে। কিন্তু সেই পরে প্রায়ই আর আসে না, কারণ মানুষ এই স্টেজকে রিকাভারি ভেবে ভুল করে, এবং এখানেই হিলিং থেমে যায়। আপনি নিজেকে কিভাবে ধোঁকা দেন? অজান্তেই আপনি বলেন, এখন আমার আর কিছু যায় আসে না, এখন সব নর্মাল, এখন আমি স্ট্রং। কিন্তু সত্যিটা হলো আপনি স্ট্রং হননি, আপনি গার্ডেড হয়ে গেছেন। আপনি হৃদয়ের চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন যাতে আর কখনো এত ব্যথা না হয়। এর মাসুল কি দিতে হয়? এই নামনেসের মাসুল হলো আপনি কারো সাথে গভীরভাবে যুক্ত হতে পারেন না। খুশি শুধু সারফেস লেভেলে থেকে যায়, আপনি জীবন বাঁচেন না, শুধু পালন করেন। আর সবথেকে বিপজ্জনক বিষয় হলো আপনার মনে হয় এটাই নর্মাল। একটি প্রশ্ন যা সব কিছু বদলে দিতে পারে। এখন নিজেকে এই প্রশ্নটি করুন, যদি আজ আপনি কোনো সুখবর পান, তবে কি আপনি আগের মতো খুশি অনুভব করতে পারবেন? যদি উত্তর পুরোপুরি হ্যাঁ না হয়, তবে বুঝে নিন আপনি ঠিক হননি, আপনি শুধু বন্ধ হয়ে গেছেন। পয়েন্ট 1-এর আসল মানে, ব্রেকআপের পর সবথেকে বিপজ্জনক স্টেজ ব্যথা হওয়া নয়, সবথেকে বিপজ্জনক স্টেজ হলো হিলিং ছাড়াই ব্যথার গায়েব হয়ে যাওয়া। কারণ ব্যথা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়, কিন্তু নাম্বনেস আপনাকে সেখানেই থামিয়ে দেয়। পয়েন্ট 2, এই খামো স্টেজে মানুষ সবথেকে বড় ভুল কি করে এবং কেন এখানেই মুভ অন মারা যায়। যখন ব্যথা কমে যায় এবং মানুষ নাম হয়ে যায়, তখন তার মনে হয় বিপদ কেটে গেছে। এখন কান্না আসে না, অস্থিরতা হয় না, বুক ধড়ফড় করে না, এবং এখানেই মানুষ একটি খুব বিপজ্জনক অ্যাসাম্পশন বা ধারণা করে নেয়, এখন আমি ঠিক আছি। কিন্তু আসলে এখান থেকেই সবথেকে বড় ভুল শুরু হয়। এই স্টেজের সবথেকে বিপজ্জনক অভ্যেস হলো এই স্টেজে মানুষ কিছুই করে না, আর বাইরে থেকে দেখা লোকেদের মনে হয় দেখো কত ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু ভেতরে কিছু একটা থেমে আছে। মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, অনুভব করা বন্ধ করে দেয়, এবং সবথেকে বিপজ্জনক, নিজের সাথে সৎ হওয়া বন্ধ করে দেয়। মস্তিষ্কের চাল, যা আপনি বুঝতেও পারেন না, এই স্টেজে মস্তিষ্ক বলে এখন আর কিছু ঘাঁটিও না, পুরানো প্রশ্ন তুলো না, এখন শুধু নর্মাল থাকো। কেন? কারণ মস্তিষ্কের ভয় আছে যে আপনি যদি আবার অনুভব করেন তবে ব্যথা ফিরে আসবে। তাই সে আপনাকে একটি নকল স্টেবিলিটি দেয়। আপনি চলছেন, কাজ করছেন, হাসছেন, কিন্তু সব অটো পাইলটে। সবথেকে সাধারণ কিন্তু সবথেকে ক্ষতিকারক আচরণ, এই স্টেজে মানুষ বলে এখন কথা বলতে ইচ্ছে করে না, এখন কারো সাথে যুক্ত হওয়ার এনার্জি নেই, এখন সব ঠিক আছে, শুধু ইন্টারেস্ট নেই। তারা ভাবে এটি ম্যাচিউরিটি না, এটি ইমোশনাল উইথড্রল। গল্পটা বুঝুন। ধীরে ধীরে ধরুন কোনো মানুষ ব্রেকআপের প্রথম সপ্তাহগুলোতে ভেঙে পড়েছিল, কেঁদেছে, লিখেছে, ঘুমায়নি, তারপর একদিন সব শান্ত হয়ে গেল। এখন সে অফিসে যায়, বাড়ি আসে, ফোন স্ক্রোল করে, ঘুমিয়ে পড়ে, না ব্যথা না খুশি, এবং সে নিজেকে বলে দেখো আমি সামলে নিয়েছি। কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই খুশি, তবে উত্তর হবে অসম্পূর্ণ। এই অসম্পূর্ণতাই এই স্টেজের পরিচয়। এই স্টেজে আপনি দুঃখী হন না, কিন্তু আপনি জিন্দা অনুভব করেন না, আপনি রিয়্যাক্ট করেন না, ডিজায়ার করেন না, ডিপলি কানেক্ট হন না। আর যেহেতু কোনো কষ্ট দেখা যায় না, তাই কেউ সাহায্যও চায় না। কেন মুভ অন থেমে যায়? মুভ অন একটি অ্যাক্টিভ প্রসেস, কিন্তু নামনেস একটি প্যাসিভ ট্র্যাপ। এতে মানুষ শুধু সময় কাটায়, সে না আগে বাড়ে না পেছনে যায়। আর ধীরে ধীরে এই স্টেজটি তার নতুন নর্মাল হয়ে যায়। সবথেকে বিপজ্জনক মিথ্যে যা মানুষ নিজেকে বলে এখন আমি স্ট্রং, এখন আমার কারও প্রয়োজন নেই, এখন আমি একাই ঠিক আছি।
সত্যিটা হলো সে একা থাকতে চায় না, সে শুধু আর আঘাত পেতে চায় না। হিলিং এবং নামনেসের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। হিলিংয়ে ফিলিংস আসে, ক্ল্যারিটি বাড়ে, ভেতরে হালকা লাগে। নামনেসে ফিলিংস দমে যায়, ক্ল্যারিটি আসে না, ভেতরে ভারী লাগে। যদি ভেতরে ভারবোধ থাকে তবে সেটি হিলিং নয়। একটি সোজা প্রশ্ন সততার সাথে, যদি আজ আপনার সাথে এমন কেউ পরিচিত হয় যে সত্যিই আপনাকে বোঝার মতো, তবে কি আপনি তার কাছে নিজেকে প্রকাশ করতে পারবেন, নাকি ভেতর থেকে বলবেন না এখন নয়? যদি উত্তর দ্বিতীয়টি হয় তবে আপনি এই স্টেজেই আছেন। পয়েন্ট 3, এই স্টেজে মানুষ ব্যথা থেকে নয়, মিনিংয়ের অভাবে আটকে যায়। আসল সমস্যা ব্যথা থাকা বা না থাকা নয়, আসল সমস্যা হলো জীবনের অর্থ হারিয়ে যাওয়া। মন দিয়ে বুঝুন, এটি খুব সূক্ষ্ম বিষয়। ব্রেকআপের আগে আপনার জীবনের একটি কেন্দ্র ছিল, কেউ ছিল যাকে কেন্দ্র করে দিন কাটত। এখন সেই কেন্দ্রটি চলে গেছে এবং মস্তিষ্ক প্রশ্ন করে এখন কার জন্যে। কিন্তু এই স্টেজে আপনি এই প্রশ্নটি করেনই না, আপনি এটিকে চেপে রাখেন। এখানেই নামনেস আরও গভীর হয়। আপনি বিজি থাকেন, কাজ করেন, ফোন দেখেন, দিন কাটান, কিন্তু ভেতরে এক অদ্ভুত খালি জায়গা থাকে। এই খালি জায়গা ব্যথা দেয় না, শুধু সব কিছু ফ্যাকাশে করে দেয়। মিনিংয়ের অভাব কিভাবে ধরা পড়ে? রিয়েল সাইন্স। লোকে বলে কিছু করতে মন চায় না, সব ঠিক আছে, শুধু মজা লাগে না, এখন এক্সাইটমেন্ট বলতে কিছু নেই। এটি আলস্য নয়, এটি ডিপ্রেশনও নয়, এটি হলো পারপাস ভ্যাকিউম, উদ্দেশ্যের শূন্যতা। মস্তিষ্কের আসল সমস্যা, মস্তিষ্কের শুধু খুশি চায় না, সে রিজন চায়। যখন সম্পর্ক ছিল, কারণ পরিষ্কার ছিল, কারোর জন্যে থাকা। এখন সেই কারণ চলে গেছে, আর আপনি যদি সচেতনভাবে নতুন কোনো কারণ তৈরি না করেন তবে মস্তিষ্ক শাটডাউন মোডে চলে যায়। একটি সত্য কিন্তু অদৃশ্য বিষয়, এই স্টেজে মানুষ এই জন্যে আটকে থাকে না যে তারা প্রাক্তনকে চায়। মানুষ এ কারণে আটকে থাকে কারণ তারা জানে না এখন কোন ভার্সানে জীবন কাটাবে। আর যখন আইডেন্টিটি পরিষ্কার থাকে না, তখন মস্তিষ্ক সেফ মোডে থাকে।